প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহরে হামলা হয়েছে আবারও। কোথায় এবং কিভাবে এই ঘটনা ঘটে? এদিকে আবার প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িতে ভয়াবহ হামলা করলো সাধারণ জনগণ। কঠিন গণধুলাই দিল তারেক রহমানকে। বরিশালে গণসমাবেশে যাওয়ার পথে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে। বাংলাদেশের মানুষকে দেশ মেরে এরপর ফিরতি ফ্লাইটে লন্ডনে চলে যাওয়া, কদিন ক্ষমতায় থাকতে পারবেন? বাংলাদেশের মানুষ ইতিমধ্যে ক্ষুব্ধ হয়ে গেছে আপনাদের অপকর্মের কারণে। এই জ্বালানি সংকট আপনাদেরকে কোথায় নিয়ে ফেলবে আপনাদের মধ্যে কোনো প্রকার ধারণাও নাই। এই জ্বালানি সংকট বাংলাদেশকে কোথায় নিয়ে ফেলতেছে, বাংলাদেশের মানুষ কতটা ক্ষুব্ধ হচ্ছে। আপনার এই নতুন বাসভবন সৃষ্টি করার আগে আপনাকে বাংলাদেশের মসনদ থেকে ফেলে দেবে বাংলাদেশের সাধারণ মানুষ। বিএনপির মধ্যে শুধু ভাঙনের সুর বাজতেছে তা নয়, ইতিমধ্যে ভাঙন শুরু হয়ে গেছে। হলফনামে তারেক রহমান সিগনেচার কইরা ফেলছে। বোঝেন নাই মাত্র 41 দিনে 43,000 কোটি টাকা রেট, এবং সর্বশেষ বিএনপির কফিনে ফের একটা তারেক রহমানই মারি গেছে, যখন বাংলাদেশের সর্ববৃহত্তম রাজনৈতিক দলটাকে তিনি নিষিদ্ধ আইনে পরিণত করেছেন। নির্বাচনের পর যেন চুপচাপ ভূমিকা পালন করছে আওয়ামী লীগ। যেখানে রাজনৈতিক বিশেষজ্ঞরা ধারণা করছিলেন বিএনপিকে ক্ষমতায় বেশি দিন টিকে থাকতে দেবেন না শেখ হাসিনা, সেখানে দলটির এমন নীরবতা জন্ম দিয়েছে পাহাড় সম কৌতূহলের। তবে এবার সামনে আসছে আওয়ামী লীগকে ফেরাতে কারা নীরবে কাজ করছেন। সুপ্রিয় দর্শক, আজকের প্রতিবেদনে থাকছে কিভাবে ও কার সহযোগিতায় ফিরছে আওয়ামী লীগ। জয় বাংলা নিষিদ্ধ হবে না, অচিরেই গর্জে উঠবে। দেখতে পাচ্ছেন এখন এই জঙ্গিবাদীরা, দেশদ্রোহী তারাই আওয়ামী লীগকে পাহারা দিচ্ছে। তারা হয়তো ভাবছে যে যত গুণা করছে যদি কিঞ্চিত পরিমাণ। মাননীয় স্পিকার, আমি ছাত্র জীবনে একটা কবিতা লিখেছিলাম, কষ্টেরও ব্যথা আছে, কষ্ট পাই ভীষণ কষ্ট, বলি যখন কথা স্পষ্ট, বন্ধু তখন চেঁচিয়ে বলে তুই বেটা নষ্ট। আজকে মহান সংসদে এসে যখন আমি তন্ময়ের। প্রিয় দর্শক, নতুন একটি খবরে আপনাদের সবাইকে স্বাগতম। দর্শক, জামাতের আমির ডক্টর শফিকুর রহমান তিনি সংসদে এমন একটি ভয়ঙ্কর বক্তব্য দিলেন, সেই বক্তব্যই পুরাই নেট দুনিয়া তোলপাড় হয়ে চলছে। দর্শক, আজকের ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটা কিছুটা স্পেশালভাবে সাজানো হয়েছে, যার কিছুটা অংশবিশেষ আপনারা ইতিমধ্যে দেখে ফেলছেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আগে ধারাবাহিকভাবে সম্পূর্ণ নিউজটি দেখে আসা যাক। আপনি ছোট চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন আগে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখে আসা যাক। মাননীয় স্পিকার, আমি ছাত্র জীবনে একটা কবিতা লিখেছিলাম, কষ্টেরও ব্যথা আছে, কষ্ট পাই ভীষণ কষ্ট, বলি যখন কথা স্পষ্ট, বন্ধু তখন চেঁচিয়ে বলে তুই বেটা নষ্ট। আজকে মহান সংসদে এসে যখন আমি তন্ময়ের সাথে কিছুদিন ধরে বক্তব্য শুনছি, 26-এর আগে 24-এর পূর্বে আমাদের কথা, আমাদের সুর, আমাদের ল, আমাদের তাল সব ছিল এক এবং অভিন্ন। আজকে কোথায় যেন গ্যাপ হওয়ার কারণে আজকে আমরা অল্পতে আকারে ইঙ্গিতে প্রত্যক্ষ পরোক্ষভাবে আঘাত করবার চেষ্টা করছি। টেনে আনছি 71, টেনে আনছি 72, আর 72-এর সংবিধানের কথা মাননীয় ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ সংসদ সদস্য উনি বলেছিলেন আমাদের নাকি গাত্রদাহ হয়। মাননীয় স্পিকার, আমি মনে করি গাত্রদাহ জাতীয়তাবাদী দল বিএনপির হওয়া উচিত। কারণ এই সংবিধানের 6ষ্ঠ তফসিলে যেই স্লোগান দিয়ে জাতীয়তাবাদী দল, যার নেতাকর্মী উজ্জীবিত হতো স্বাধীনতার ঘোষক দিয়া লাও 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 সালাম, এই সংবিধান সেটিকে ওই আজকে এই গাত্রদাহ তাদের হওয়া উচিত। কারণ এই সংবিধানের দোহাই দিয়ে মাননীয় মহাসচিব আছেন, উনি তো তাব্বিক ঢঙ্গে বলেছিলেন বিভিন্ন কর্মসূচিতে, কোন সংবিধান, এটি তো আওয়ামী লীগের নির্বাচনী তফসিল। মাননীয় স্পিকার, বিগত সরকার প্রধান ডক্টর ইউনূস তার সমালোচনা চলছে, এবং তার সমালোচনা করতে গিয়ে সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষকরা যে সকল শব্দ ব্যবহার করছেন, সেই শব্দগুলো তার জন্য খুবই অপমানজনক। কেউ বলছেন স্টুপিড, কেউ বলছেন বিশ্বাসঘাতক, কেউ বলছেন অসভ্য, কেউ বলছেন সাম্প্রদায়িক জঙ্গি গোষ্ঠীর সহায়তাকারী, কেউ বলছেন বাটপার, কেউ বলছেন বিশ্ব বাটপার। মানে শব্দ চয়নের এত তির্যক মানে ব্যাপার স্যাপার আমরা দেখছি, এবং সেটা বাংলাদেশের বেশ বিখ্যাত মানুষদের মানে এই শব্দ চয়নগুলো যখন করতে দেখছি, তখন আমাদেরকে হতাশ হতে হয়, এবং তখন আমাদেরকে সেই ব্যাপারগুলোর গভীরে যেতে হয় যে কেন তারা এই ধরনের শব্দ ব্যবহার করে প্রফেসর ইউনূসের সমালোচনা করছেন। প্রফেসর ইউনূস তার 1.5 বছরে যা যা করে গেছেন, তার জন্য এই শব্দগুলোই শুধু যথেষ্ট কিনা এরকম কথাও অনেকে বলছেন। প্রফেসর ইউনূসের সমালোচনা করতে গিয়ে অনেকে আবার বর্তমান সরকারের প্রথম 2 মাসের কার্যক্রমেরও সমালোচনা করছেন, যেখানে বলার চেষ্টা করছেন যে প্রফেসর ইউনূসের ধারাবাহিকতাই এখনো চলছে, কোনো পরিবর্তন হয়নি।
বাংলাদেশের অন্তত 4-5 জন এই মুহূর্তের আলোচিত রাজনৈতিক বিশ্লেষক, সাংবাদিক, গবেষক, তাদের কথা একটু পর্যালোচনা করে বোঝার চেষ্টা করব যে প্রফেসর ইউনূসকে তারা এই ভাষায় আজকে এসে সমালোচনা করছেন কেন। যখন প্রফেসর ইউনূস এই দেশের দায়িত্ব নিলেন তখন তারাই এত প্রশংসা তাহলে করেছিলেন কেন, সেই আলোচনায় করবো এই ভিডিওতে। সমালোচনা এমনকি তার ওই নোবেল প্রাপ্তি নিয়েও অনেক সমালোচনা করছেন। অনেকে বলছেন যে এই নোবেল প্রাপ্তিটাও বহু টাকার বিনিময়ে তিনি অর্জন করেছেন এবং লবিং করে অর্জন করেছেন। মূলত এই লবিংয়ে প্রধান অস্ত্র ছিল তার আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন এবং তার স্ত্রী হিলারি ক্লিন্টন। তারাই লবিং করে এই কাজটা করেছেন এবং তার এই নোবেল পাইয়ে দেওয়ার পেছনেও একটা বড় উদ্দেশ্য ছিল বাংলাদেশের শাসনতন্ত্র মানে হাতে নেওয়া, এবং তিনি হাতে নিলে আমেরিকা ইচ্ছামতো বাংলাদেশ থেকে তাদের স্বার্থ উদ্ধার করতে পারবে, সেইভাবেই তাকে তৈরি করা হয়েছে। এবং সেই তৈরি করে ওই তৎকালীন 2007 সালে 111 সরকারের দায়িত্ব তার কাঁধে দেওয়ার প্ল্যানও ছিল, কিন্তু তিনি সেটা নেননি, কারণ তখন তিনি মনে করেছিলেন যে মাত্র 3 মাসের জন্য দায়িত্ব নিতে হবে, এই কারণে তিনি দায়িত্ব নেননি। কিন্তু পরবর্তীতে যখন সেই সরকারকে 2 বছর স্টে করতে দেখেছেন তখন তিনি আফসোস করেছেন এবং আফসোস করে মানে ওই সময়ের এনবিআর এর সাবেক চেয়ারম্যান বদিউর রহমানের কাছে স্বীকারও করেছেন যে আমি যদি আগে জানতাম যে 2 বছর ফখরুদ্দিনরা যেভাবে থাকছে এভাবে থাকা যাবে তাহলে তো আমি দায়িত্ব নিতাম, আমি তো 3 মাসের জন্য দায়িত্ব নিইনি। তার মানে সবকিছুই একটা প্ল্যান এবং একটা মানে একটা চক্রান্তের মধ্য দিয়ে হয়েছে, এরকম কথা বলার চেষ্টা করেন অনেকে। কিভাবে কর ফাঁকি দেওয়া যায়, কিভাবে রাষ্ট্রকে বঞ্চিত করা যায়, সামাজিক ব্যবসার নামে সুদের ব্যবসা করে সেটাকে সামাজিক ব্যবসা তকমা দিয়ে কিভাবে রাষ্ট্রের কর ফাঁকি দিয়ে, রাষ্ট্রের মুনাফা ফাঁকি দিয়ে কিভাবে নিজে বড় হওয়া যায়, এই কাজগুলো, এই কারিশমাগুলো তিনি দেখিয়েছেন, এমন সমালোচনাও রয়েছে। সম্প্রতি পহেলা বৈশাখের একটা মানে আড্ডায় বেশ কিছু গুণী সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক তারা প্রফেসর ইউনূস এবং বর্তমান সময়কে নিয়ে বেশ তীর্যক মন্তব্য করেছেন। এর মাঝে আমরা দেখেছি যে সাংবাদিক আনিস আলমগীর তিনি প্রফেসর ইউনূসের যেমন সমালোচনা করেছেন তেমনি এই সরকারের সমালোচনার জন্য তিনি অন্তত 6 মাস অপেক্ষার কথা বলেছেন যে তারেক রহমানের সঙ্গে তার কথা হয়েছে, তিনি তারেক রহমানকে বলেছেন আপনারও কিন্তু সমালোচনা করব, কিন্তু 6 মাস দেখব তারপরে করব। তারেক রহমান বর্তমান প্রধানমন্ত্রী বলেছেন অবশ্যই সমালোচনা করবেন, আমি ভুল করলে অবশ্যই করবেন, কিন্তু মানে ওই প্রফেসর ইউনূসও বলেছিলেন যে আপনারা প্রাণ খুলে আমাদের সমালোচনা করুন, তারপরে সমালোচনা করার জন্য আনিস আলমগীরকে জেলে যেতে হয়েছিল। এই ঘটনা বিএনপির আমলে ঘটবে না এরকম প্রত্যাশা আমরা করি, কিন্তু আনিস আলমগীর এই কথাও বলেছেন যে বর্তমান সরকার নিয়ে একটা মন্তব্য করা যায়, সেটা হচ্ছে যে এখন পর্যন্ত এই 2 মাসে মনে হচ্ছে যে প্রফেসর ইউনূস সরকারেরই এক্সটেনশন পিরিয়ড চলছে বর্তমান সরকার। যেমনটা গুম খুন ওই ব্যাপারগুলো শুরু হয়েছিল 111 এর সরকারের সময়, তার এক্সটেনশন পিরিয়ড চলছিল আওয়ামী লীগের শাসনামল, এমনটা অভিযোগ আনিস আলমগীর করেছেন। আপনাদেরকে 4টা ফটোকার্ড দেখাবো, যে 4টা ফটোকার্ডে 4 জন 4 ধরনের মন্তব্য করছেন প্রফেসর ইউনূস এবং বর্তমান সরকার সম্পর্কে। সেই মন্তব্যগুলোর মধ্য দিয়েই এই প্রফেসর ইউনূস সম্পর্কে অসভ্য, সাম্প্রদায়িক, তারপরে হচ্ছে বিশ্বাসঘাতক, স্টুপিড এই শব্দ চয়নগুলো উঠে এসেছে। প্রথমে আপনাদেরকে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় সাংবাদিক মোস্তফা ফিরোজের বক্তব্যটা দেখাবো, তার ফটোকার্ডটা দেখে নিন। সেখানে তিনি বলছেন ইউনূসের মতো স্টুপিড ও বিশ্বাস ভঙ্গকারী শাসক আমি জীবনে দেখিনি, তিনি একটি নতুন রাজনৈতিক শক্তির সম্ভাবনাকে ধ্বংস করেছেন। অর্থাৎ প্রফেসর ইউনূসকে স্টুপিড বলছেন, বিশ্বাসঘাতক বলছেন, বিশ্বাস ভঙ্গকারী অর্থাৎ বিশ্বাসঘাতক একই কথা সেটা বলছেন। এখানেই বোধহয় বোঝা যায় যে স্টুপিড অর্থ আমার মনে হয়েছে যে স্টুপিড এই অর্থে বলছেন যে আসলে রাষ্ট্র চালনার মতো তার কোনো জ্ঞান নাই, সেই অর্থে তিনি আসলে রাষ্ট্র চালনার ক্ষেত্রে একটা বড় স্টুপিড। বিশ্বাস ভঙ্গকারী বলতে তাকে কেন্দ্র করে যে বিশ্বাস ছিল যে বাংলাদেশের অনেক বড় একটা পরিবর্তন হবে, যে স্বপ্নটা আমরা দেখেছিলাম সেই স্বপ্নের তিনি মানে কবর রচনা করেছেন। মূলত মুজিববাদের কবর রচনা করতে গিয়ে তিনি মূলত বাংলাদেশেরই কবর রচনা করে ফেলেছেন। পরবর্তীতে আমরা দেখাবো মাসুদ কামালের বক্তব্যটা। মাসুদ কামাল আবার বর্তমান সরকারের একটু সমালোচনা করছেন। তিনি বলছেন যদি বর্তমান সরকার আগের সরকারের ভুলগুলোই বহন করে তবে এই সময়কে ভালো বলার সুযোগ কোথায়? বর্তমান শাসন ব্যবস্থা অনেক ক্ষেত্রে এখনো ডক্টর ইউনূসের সময়ের সম্প্রসারিত রূপ মনে হচ্ছে। অর্থাৎ আনিস আলমগীর যে ভাষায় বলেছেন মাসুদ কামাল সেই একই ভাষায় বলছেন, কিন্তু ইউনূসের সম্প্রসারিত রূপ এই কথাটা বলার মাধ্যমে এটা প্রমাণ হয় যে প্রফেসর ইউনূসের সময়টা কত জঘন্য সময় ছিল। সেই সময়ের এক্সটেনশন পিরিয়ড হোক এই সরকারের আমলটা, সেটা কোনোভাবেই আমরা প্রত্যাশা করি না। হয়তো সরকার সময়ের ব্যবধানে সেই ব্যাপারগুলো মিনিমাইজ করবে এবং সেখান থেকে বেরিয়ে আসবে, সেই প্রত্যাশা আমরা করতে চাই। এরপরে আসি আব্দুল নূর তুষার, বাংলাদেশের অন্যতম বলা যায় যে বাংলাদেশের দ্বিতীয় জনপ্রিয় উপস্থাপক। প্রথম অবশ্যই অপ্রতিদ্বন্দ্বী হানিফ সংকেত, এরপরে যার উপস্থাপনা সব থেকে জনপ্রিয় হয়েছিল তিনি আব্দুল নূর তুষার। এখন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে খুবই জনপ্রিয়তা পেয়েছেন তিনি বলছেন ডক্টর ইউনূস প্রমাণ করেছেন একজন অসভ্য লোকও নোবেল শান্তি পুরস্কার পেতে পারে। মব জাস্টিসের প্রধান উস্কানিদাতা ছিলেন স্বয়ং প্রধান উপদেষ্টা।